আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার স্ত্রী নীলা বেশ সুন্দর একটি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর শাড়িটি ঠিক করছে। আমি বেশ অবাক হলাম, কারণ যে শাড়িটি আমি আমার প্রাক্তন জেনিকে গিফট করেছিলাম সেই শাড়িটি আমার স্ত্রী নীলার পরনে দেখছি। কোনো প্রশ্ন না করেই ভাবতে লাগলাম এই শাড়ি নীলা পেল কোথায়। আমি ওর কাছে যাই, নীলার পাশে এসে ওকে কিছু বুঝতে না দিয়েই বললাম, এই রঙের শাড়িতে তোমাকে একদমই ভালো লাগছে না, তুমি বরং অন্যটা পরে ফেলো। নীলা কিছুটা অবাক হয়ে বলল, তুমি নিজেই পাঠিয়ে আবার নিজেই বলছো যে ভালো লাগছে না, তাহলে নীল রং কিনলে কেন? জানোই তো নীল রঙে আমাকে মানায় না, আর একসাথে এতগুলো শাড়ি কেন কিনতে গেলে? যাই হোক, তোমার সারপ্রাইজ আমার ভীষণ ভালো লেগেছে। ভেবেছিলাম তুমি রোবট টাইপের, কিন্তু তুমি যে এত রোমান্টিক ভাবতেই পারিনি। আংটিটাও আমার খুব পছন্দ হয়েছে, আর তুমি আমার আংটি চুরির মাপ এত নিখুঁত ভাবে জানো, আমি নিজেই তো নিজেরটা ঠিকঠাক কিনতে পারি না। হেসে হেসে কথাগুলো বলেই চলছে নীলা। আমার আর বুঝতে বাকি রইল না এ সবই জেনি আমাকে ফেরত পাঠিয়েছে। আমি ড্রেসিং টেবিলের দরজা খুলে শাড়িগুলো দেখছি, শাড়িগুলো ভাঁজ করা, একদম নতুন। দরজাটা বন্ধ করলাম। ড্রেসিং টেবিলের উপর রাখা চুড়িগুলো হাতে নিতেই বুকের মধ্যে কেমন যেন অস্থির লাগছিল। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেলাম। আমি ছাদে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ চোখের কোণের অশ্রুগুলো কোনোভাবেই লুকোতে পারছিলাম না। চোখ দিয়ে বানের জলের মতো পানি গড়িয়ে চলছে। জেনি আমার প্রেমিকা ছিল, তাকে প্রাক্তন বলতেও আমার কলিজা কেঁপে ওঠে। 6 বছর প্রেমের সম্পর্ক ছিল আমাদের। আমি পড়াশোনা করে বেকার ঘুরছিলাম। একদিন, বাবা আমাকে কিছু টাকা দাও, আমার হাত খরচের টাকাও নেই। তো আমি কি করব? পড়াশোনা করে বেকার ঘুরছিস, একটা চাকরিও তো করতে পারিস। বাবা, আমি কি চেষ্টা করছি না? কিন্তু মনের মতো চাকরি পাচ্ছি না। দেখছি তো কত চেষ্টা করছিস। পড়াশোনা করা বেকার ছেলে আমার, লোকে কি বলেছি? আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। তখনই মা এসে বলল, ছেলেটার সাথে এভাবে কেন কথা বলছো? কি হতো কিছু টাকা ওর হাতে দিলে? ছেলেকে প্রশ্রয় দিয়ে তুমি খারাপ করছো। আমি কিন্তু এসব মেনে নিব না। মাথায় রেখো। কি জন্য ডেকেছো বলো জেনি? তোমার মা বাবা কই? আরে মা বাবা বেড়াতে গেছে বলেই তো তোমাকে ডাকছি। ও, এবার বলো তোমার কি হয়েছে? না, তেমন কিছুই হয়নি। আমাকে মিথ্যা বলে কোনোদিন পার পেয়েছো তুমি? মনে হয় চাকরিটা হয়নি, তাই না? হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। তখনই জেনি উঠে রুমের দিকে চলে যায়। একটু পর জেনি এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এটা রাখো, এ কদিন চলো। তোমাকে টাকা দিতে কে বলেছে বলো তো? আরে রাখো, ছেলেদের কত কাজে লাগে টাকা। আমি নিরুপায় হয়ে টাকা নিলাম। জেনি সবসময় আমাকে মানসিকভাবে সাহস দিত। মিথ্যা বলবো না, তার কাছ থেকে আমি সবসময় আর্থিক সাহায্য নিয়েছি। আমার হাত খরচ চলতো তার দেওয়া টাকায়। 6 বছরে ফুল আর চকলেট ছাড়া আমি তাকে কিছুই দিতে পারিনি। আমি পাইচারি করছি আর ভাবছি, ইচ্ছা থাকলেও আমি তাকে ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারিনি। ভালো রেস্টুরেন্টে খাওয়ানো, দামি উপহার কিছুই দিতে পারিনি। নিজের মধ্যে সবসময় অপরাধ বোধ কাজ করতো। ভাবতাম একটা জব হলে ওকে বিয়ে করে রানীর মতো করে রাখবো, ওর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না। হয়তো আজও বাসি, জানি বলা পাপ হচ্ছে, কিন্তু মিথ্যা বলাও তো পাপ। আমি তাকে ভুলতে পারিনি, 1 মিনিটের জন্যও না। হঠাৎ কিছুদিন পর আমার মোবাইলে কল আসে। জেনি কেঁদে কেঁদে বলল, রোহান, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, 2-1 দিনের মধ্যেই বিয়ে। তখনই আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। কি জবাব দেব বুঝতে পারছি না। কিছু তো বলো রোহান, তুমি আমাকে নিয়ে যাও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো জেনি, আমার জব নেই, ভবিষ্যৎ নেই। বাবা আমাকে বারবার প্রত্যাখ্যান করছেন। হয়তো আমি কখনো বাবা হলে সেম কাজটাই করব, কারণ কোনো বাবাই চান না তার মেয়েকে কোনো বেকার ছেলের হাতে তুলে দিতে। তুমি আমাদের তুলনায় বড় সচ্ছল পরিবারে, তুমি কেন আমার জীবনে চড়াবে? তোমাকে আমি কষ্টে দেখতে পারবো না। তুমি বরং তোমার বাবার কথা মতো বিয়ে করে ফেলো। কি সব বলছো তুমি? আমার তোমাকে লাগবে। টাকা পয়সা দিয়ে কি করব আমি? আমি ফোনটা কেটে দিলাম। আমার অনিশ্চিত ভবিষ্যতের সাথে ওর জীবন চড়াতে পারবো না আমি। চোখের জল গড়িয়ে পড়ছে। আমি সেদিন সাহস করে বলতে পারিনি তুমি চলে এসো। ভাগ্যের নির্মম পরিহাস, আমার চাকরিটা হয়েছে জেনির বিয়ের ঠিক 1 মাস পরে। আমি খাবার টেবিলে বসে আছি। জেনি আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ বলে মনে হচ্ছে? আরে না, তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? তুমি না বললে একটু আগে আমাকে সুন্দর লাগছে না? তাহলে দেখছো কেন? তখন মিথ্যা বলেছি। তুমি কি বলো দেখতে চেয়েছিলাম, আমার বলাতে কি এসে যায়? তুমি যেটা দাও সেটা আমার জন্য শ্রেষ্ঠ উপহার। তোমাকে খুব ভালোবাসি গো জামাই। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা, এখন খেয়ে নাও। দুজনে খাবার দিকে মন দিলাম। আমি ডিনার শেষ করে বিছানায় আসলাম। ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই আবারও মনে পড়েছে জেনির কথা। জেনি শাড়ি পরা, আমি সোফায় বসলাম। সামনে আমার নিয়ে যাওয়া কতগুলো শাড়ি ও চুড়ি। এসব কেন আনতে গেলে? আমি কি এসব চেয়েছি? তোমার স্বামী তোমাকে বেশ ভালোবাসে, তাই না জেনি? প্রত্যেক স্বামী তার বউকে ভালোবাসে। তুমিও তো বিয়ে করেছো, ভালো জব করছো। হ্যাঁ, তখন যদি চাকরিটা হতো। আজ আর কিছু বলো না রোহান, এসব উপহার নিয়ে যাও। বাড়িতে কেউ নেই বলে এই সুযোগে তোমাকে দেখতে আসতে বলেছি। দেখা হয়েছে, বেশ ভালো লাগছে। জানো জেনি, এটা আমার জীবনের প্রথম উপার্জনের টাকা। এসব দিয়ে নাকফুল, আংটি, কটা শাড়ি আর চুড়ি নিয়ে এসেছি শুধু। তুমি ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে 1 চিমটিও ভালোবাসো, প্রথম এবং শেষ উপহারটুকু স্মৃতি হিসাবে রাখো। দয়া করো আমাকে। সে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। কিছু তো বলো, রাখবে? আমি পারবো না, এসব দেখলে আমার কলিজাটা পুড়ে যাবে। আমি কিছু না বলে বের হয়ে গেলাম। জেনি কান্না করতে থাকে। জেনি সেসব উপহার ফেরত পাঠিয়েছে, আর নীলা মনে করছে ওর জন্য এনেছিলাম সেসব। হয়তো জেনি আসলে আজও আমি তাকে মেনে নিতাম। আমার খারাপ সময় আমি তাকে পাশে পেয়েছি, কিন্তু আমার সুখের দিনে সে আমার পাশে নেই।
নেই, আজ দেশ বিদেশ ঘুরে বেড়াই, কিন্তু আমি তখন আমার ভালোবাসার মানুষটিকে ভালো একটা উপহারও দিতে পারিনি। শেষ যে উপহারগুলো দিয়েছিলাম সেগুলোও পাঠিয়ে দিয়েছে। তার চাহিদা ছিলাম আমি, আমার ভালোবাসা, অন্য কিছুতে না। পরদিন হঠাৎ কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় নীলা। দরজা খুলে দেখে রুহানের বাবা মা। আসেন মা, আসুন বাবা। তারা দুজনে ভেতরে ঢোকে। নীলা তার শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম করে। মা বলল, আমার ছেলে কই বৌমা, ওকে একটু ডাকো না, খুব কলিজা জ্বলছে। বাবা বলল, আমি এ মুখ কিভাবে দেখাবো জানি না, আমার ছেলেকে কত অপমান করেছিলাম সামান্য টাকার জন্য, আজ সে ছেলে কত বড় হয়েছে, কত টাকার মালিক হয়েছে। এসব বাদ দিন, রোহান একটু পর আসবে অফিস থেকে, আপনারা আসুন, বসুন। সোফায় বসে চা খাচ্ছে। আর এমন সময় আমি তাদের দেখে একদম হতবাক হয়ে যাই। আমি দৌড়ে বাবা মায়ের কাছে আসি। মা বাবা বলে তাদের পায়ে ধরে সালাম করে বললাম, তোমরা কিভাবে আসলে, কিভাবে ঠিকানা পেলে? মা বলল, কেন, বৌমা তো বলল তুই নাকি আসতে বলেছিস। আমি একটু অবাক হয়ে নীলার চোখের দিকে তাকাই। নীলা বলল, রোহান তুমি না সকালে অফিসে যাওয়ার সময় বলেছ বাবা মাকে খবর দিয়ে নিয়ে আসতে? ও, আমি তো ভুলে গিয়েছি। বাবা আমার হাতটি ধরে বলল, বাবা রোহান তুই কি আমাকে ক্ষমা করেছিস? বাবা, এটা কেমন কথা বললে তুমি? আমি তোমার ছেলে, তুমি আমাকে বড় করেছো, ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছ কেন? নীলা যাও, বাবা মায়ের জন্য খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে নেই। বলে উঠে রুমের দিকে চলে গেলাম। নীলাও আমার পেছন পেছন আসে। নীলা আমার কোটটাই খুলে দিচ্ছে, আর আমি ওর চেহারার দিকে তাকিয়ে আছি আর বলছি, তুমি কেন এত যত্ন নাও আমার? আমাকে তো ভালো করে সময় দাও না। তুমি আমার স্বামী, তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। ভাবলাম বাবা মাকে দেখে তোমার ভালো লাগবে, তাই খবর দিয়ে নিয়ে আসলাম। বেশ ভালো করেছো তুমি, এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ দিন। বাবা মাকে আর যেতে দিব না, ওনারা এখানেই থাকবে আমি যতদিন বাঁচবো। হ্যাঁ, আমিও বাবা মা পেয়ে যাব, শ্বশুর শাশুড়ির যত্ন নিতে পারবো। তুমি খুব ভালো মনের একজন বউ নীলা, এভাবে সবসময় পাশে থেকো আমার। হ্যাঁ, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না, তোমার কাছে তোমার পাশেই থাকবো। আমি নীলাকে তখন জড়িয়ে ধরি। বাবা মা খাবারের পর রুমে বসে আছে। বাবা বলল, আমাদের রোহান কত বড় হয়েছে, কত বড় বাড়ি করেছে, আজ আমি ওর জন্য ধন্য। হ্যাঁ, আমিও জানতাম আমাদের ছেলে একদিন বড় হবে, নাম কামাবে। আমি সবসময় আমার ছেলের জন্য দোয়া করি। তখনই আমি আর নীলা এসে আমার বাবা মায়ের পাশে বসি। নীলা বলল, বাবা মা তোমরা কিন্তু আর যেতে পারবে না, তোমরা এখানেই থেকে যাবে। বাবা বলল, সেটা কেমন করে হয়, গ্রামে সবকিছু কে দেখবে? মা বলল, কিছুদিন থেকে আমরা চলে যাই। আমি বললাম, না একদম না, গ্রামের সবকিছু বিক্রি করে দাও। তোমার ছেলে অনেক টাকা পয়সার মালিক এখন, আল্লাহর রহমতে কিছুর অভাব নেই এখন। হ্যাঁ বাবা, তোমার চেহারাটা দেখার জন্য হলেও আমরা এখানে থেকে যাব। বাবা মাকে আমি জড়িয়ে ধরি, আর এখানেই সুন্দর সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়।